গত জুলাই মাস থেকে শুরু করে আজকের দিন অবধি আমরা দেখেছি আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ কিভাবে উত্তপ্ত হয়েছে। মৃত্যু হয়েছে, লুটতরাজ চলেছে, সংখ্যালঘুর উপর আক্রমণ চলেছে, আইন শৃঙ্খলা হাতের বাইরে বেরিয়ে গিয়েছে, সেনা অভ্যুত্থান হয়েছে। মাত্র 6 থেকে 7 মাসের একটা সরকার পড়ে গিয়েছে। প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছেন। সেই প্রধানমন্ত্রীর বাসভবনে তাণ্ডব চলেছে। আর এই সবকিছুর আড়ালে ধীরে ধীরে মাথা চাড়া দিয়েছে জামাত, নিজেদেরকে শক্তিশালী করতে চেয়েছে বিএনপি। নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, মোহাম্মদ ইউনূসকে সুদূর বিদেশ থেকে নিয়ে আসা হয়েছে দেশ পরিচালনার জন্য। প্রশ্ন থেকে গিয়েছে, বাংলাদেশের কোটা সংস্কারের আন্দোলন হোক বা যে সরকার চলছিল সেই সরকারের পতন চাওয়া হোক, এর সঙ্গে হিন্দুদের উপর আক্রমণের সম্পর্কটা কি? কেন তাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে? কেন তাদের বাড়ি থেকে টেনে হিচড়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে? কেন তাদের বাড়িতে, দোকানে, সর্বত্র আগুন জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দেওয়া হয়েছে? এই প্রশ্নগুলোর উত্তর যখন খোঁজা হচ্ছে, ঠিক সেই সময়তেই বাংলাদেশের এক বরিষ্ঠ সাংবাদিক সালাউদ্দিন সোয়েব চৌধুরী বিস্ফোরক মন্তব্য করেছেন রিপাবলিক নেটওয়ার্কের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীর শোতে। আজ বাংলাদেশে যা হচ্ছে সেই সমস্ত বিষয় সম্পর্কে নাকি আগে থেকেই ওয়াকিবহাল ছিলেন কংগ্রেস নেতা তথা ভারতের লোকসভায় বিরোধী দলের দলনেতা রাহুল গান্ধী। বাংলাদেশে আজ যা ঘটছে তার আগেই নাকি লন্ডনে রাহুল গান্ধীর সঙ্গে বাংলাদেশের তৎকালীন বিরোধী দল বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে রাহুল গান্ধীর গোপন বৈঠক হয়। কি আলোচনা হয়েছে সেই বৈঠকে? কেন উত্তাল বাংলাদেশ নিয়ে একটা শব্দ ব্যয় করেননি রাহুল? আজকের কিছু ছবি, আজকের কিছু বক্তব্য হতবাক করে দেওয়ার মতো। দেখুন একে একে চরিত্রগুলোর নাম এই মুহূর্তে আলোচনায় উঠে আসছে, তাদেরকে আগে ভালোভাবে চিনে নিন। রাহুল গান্ধীকে নতুন করে চেনানোর কোনো প্রয়োজন নেই, এদেশের প্রত্যেক নাগরিক আশা করি রাহুল গান্ধীকে চেনেন। তারেক রহমান যার কথা উঠে আসছে, এই তারেক রহমানকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যিনি বিএনপি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির সুপ্রিমো, তার ছেলে তারেক রহমান, যিনি দেশ ছেড়ে দেশান্তরী হয়ে বিলেতের মাটিতে বসে আছেন এবং সেখানে বসে অ্যাক্টিং চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপিকে চালাচ্ছেন, সেই তারেক রহমানের ছবি। এই হলো সেই তারেক রহমান, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুপুত্র। এই তারেক রহমানের সঙ্গেই রাহুল গান্ধীর বৈঠক কয়েক সপ্তাহ আগে হয়েছে বলে বাংলাদেশের সিনিয়র সাংবাদিক সালাউদ্দিন সোয়েব চৌধুরী তিনি দাবি করছেন। সেই সমস্ত বক্তব্য শোনাবো। তারেক রহমানকে চিনিয়ে নিলাম, এই ব্যক্তির সঙ্গেই রাহুল গান্ধীর বৈঠক হয়েছে বলে দাবি করছেন বাংলাদেশের এই সাংবাদিক। বাংলাদেশের এই সিনিয়র সাংবাদিক ঠিক কী বলেছেন আমাদের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীর শোয়ে বসে কি বলেছেন, প্রথমে সংক্ষেপে সে কথা শুনে নিন, পরে আরও বিস্তারিত শোনাচ্ছি। সংক্ষেপে পিসিআরকে শোনাতে বলবো সালাউদ্দিন সোয়েব চৌধুরীর বক্তব্য। Just want to keep an information on record. A few weeks ago, Congress leader Mr. Rahul Gandhi, he visited London and he had a secret meeting with Tariq Rahman, the acting chairperson of Bangladesh Nationalist Party. And he gave green signal to this, what is happening in Bangladesh now. বিস্ফোরক বক্তব্য বাংলাদেশের সাংবাদিকের শুনতে পেলেন। তিনি বলছেন যে আজ থেকে কয়েক সপ্তাহ আগে রাহুল গান্ধী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন এবং তিনি সবুজ সংকেত দিয়েছেন। কিসে? বাংলাদেশে এই মুহূর্তে যে ধরনের ঘটনা প্রবাহ চলছে তাতে তিনি সবুজ সংকেত দিয়ে এসেছেন। এই দাবি বাংলাদেশের একজন সাংবাদিক করছেন, বিস্ফোরক দাবি। এই দাবি সত্য না মিথ্যা আমরা জানি না, রাহুল গান্ধী এবং কংগ্রেসকে এর জবাব দিতে হবে। আরেকটা ছবি দেখাবো, যে তারেক রহমানের সঙ্গে রাহুল গান্ধীর বৈঠক হয়েছে বলে এই সাংবাদিক দাবি করলেন এবং বললেন, আমি অন রেকর্ড বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, এই সাংবাদিক বললেন এই কথা। সেই তারেক রহমান ঠিক কতটা তৎপর হয়ে উঠলেন শেখ হাসিনা দেশ ছাড়া হওয়ার সঙ্গে সঙ্গে, সেই ছবিটা একবার দেখে নিন। 5 তারিখ 5ই আগস্ট শেখ হাসিনা
পদত্যাগপত্রে সই করে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে এসেছেন। 7 তারিখে বিএনপি ঢাকায় ডাক দিয়েছিল মহাসমাবেশের, এবং লন্ডনে বসেই ভার্চুয়ালি অনলাইন সেই মহাসমাবেশে তারেক রহমান যোগ দেন। সেই ছবিও দেখুন। বেগম খালেদা জিয়া তিনি নিজেও এই মহাসমাবেশে যোগ দিয়েছিলেন। তিনি হাসপাতালের বেড থেকেই মহাসমাবেশে অনলাইনে যোগ দেন, আর বিলেত থেকে যোগ দেন তারেক রহমান। তৎপরতাটা দেখুন। এই ঘটনার কিছুদিন আগেই রাহুল গান্ধীর সঙ্গে তার বৈঠকের দাবি করছেন বাংলাদেশের এক সাংবাদিক, এবং বলছেন বাংলাদেশে যা কিছু হচ্ছে সেই বিষয়ে রাহুল গান্ধী গ্রিন সিগন্যাল দিয়ে এসেছিলেন। আর হাসিনা সত্যি সত্যি দেশ ছাড়া হওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল তারেক রহমান অত্যন্ত তৎপর হয়ে উঠলেন। আরও কয়েকটা ছবি এবং বক্তব্য আপনাদের সামনে আজকে দেখাবো, কারণ প্রত্যেকটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যারা মনে করছেন যে ষড়যন্ত্র করে হাসিনার সরকারের পতন ঘটানো গিয়েছে, মানে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে মুছে দেওয়া গিয়েছে, আওয়ামী লীগকে চিরতরে উচ্ছেদ করে দেওয়া গিয়েছে, তারা একটু এই ছবিগুলো দেখে নিন। এটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসছে। মার্কিন যুক্তরাষ্ট্রে যে প্রবাসী বাংলাদেশিরা রয়েছেন তারা শেখ হাসিনার সমর্থনে পথে নেমেছেন। এটা ক্যালিফোর্নিয়ার ছবি। সেখানে প্রবাসী বাংলাদেশিরা পথে নেমেছেন শেখ হাসিনার পুনর্বহালির দাবিতে। শেখ হাসিনাকে দেশে ফেরাতে হবে, তার হাতেই দেশের রাশ থাকতে হবে, এই দাবি নিয়ে বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষ দেশেও পথে নামছেন, বিদেশের মাটিতেও পথে নামছেন। বারবার অভিযোগ উঠেছে যে বাংলাদেশে এই অস্থিরতার নেপথ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের হাত রয়েছে। শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় নিজে সরাসরি রিপাবলিক টেলিভিশনে সেই অভিযোগ করেছেন। সেই মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে আজ চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। শেখ হাসিনার প্রতি কতটা সমর্থন থাকলে এইভাবে মার্কিন প্রশাসনকে চ্যালেঞ্জ ছুড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের রাস্তায় নামা যায়, সেটা বুঝতে আশা করি কারো অসুবিধা হবে না। এটা গেল আমেরিকার ছবি। বাংলাদেশ থেকেও আজ বেশ কিছু ছবি রয়েছে, সংক্ষেপে সেগুলো একবার দেখে নেব। বাংলাদেশের বিভিন্ন অংশে আজও শেখ হাসিনার সমর্থনে, আওয়ামী লীগের সমর্থনে মিছিল বেরিয়েছে। প্রথম যে ছবিটা দেখছেন এটা পিরোজপুর জেলার ছবি, বাংলাদেশের পিরোজপুরের ছবি। এটা দেখুন, বিপুল সংখ্যক মানুষ, হাজারে হাজারে মানুষ রাস্তায় নেমেছেন আবার শেখ হাসিনাকে ফেরানোর দাবিতে। পরের ছবিটা দেখাতে বলবো। ঢাকার শাহবাগে দেখুন শেখ হাসিনার সমর্থনে বিপুল জমায়েত, মিছিল, স্লোগানিয়ারিং। বিপুল সংখ্যক মানুষ নেমে এসছেন ঢাকার শাহবাগে। এই শাহবাগ কয়েক বছর আগেও গোটা বিশ্বের নজর কেড়েছিল। আজ আবার সেই শাহবাগ শেখ হাসিনার সমর্থনে উত্তাল, ঢাকার রাজপথ উত্তাল। শেখ হাসিনার বিরুদ্ধে নাকি গোটা দেশ উত্তাল হয়ে উঠেছে, এই রকম একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হয়েছিল। আজ তার পাল্টা বক্তব্য বাংলাদেশের রাজপথে। এই ছবিতে সামনে আসছে। ছবি আরও একটা দেখাবো। দেশে বিদেশে যেভাবে বাংলাদেশে শেখ হাসিনার পুনর্বহালির দাবিতে মানুষ পথে নেমেছেন, সেই ছবি দেখালাম। তবে তার মাঝে যারা শেখ হাসিনার বিরুদ্ধেই ষড়যন্ত্রে সামিল, তারা যে থেমে নেই সেই খবরটাও জেনে রাখুন। কারণ শেখ হাসিনার জমানায় যারা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ অলঙ্কৃত করছিলেন তাদেরকে একে একে সরিয়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশের প্রধান বিচারপতিকেও আজ পদত্যাগ করতে হয়েছে, এবং তার সঙ্গে আপিল বিভাগের অন্য দুজন বিচারপতিকেও পদত্যাগ করতে হয়েছে। অর্থাৎ শেখ হাসিনা সরকারের আমলে যারা যারা দায়িত্বপূর্ণ পদে ছিলেন তাদের সকলকে একে একে সেই সব পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। লক্ষ্য একটাই সৃজিতা, শেখ হাসিনার যাবতীয় প্রভাব বাংলাদেশ থেকে নির্মূল করা। এ বিষয়ে সন্দেহের জায়গা নেই, কিন্তু তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে এই গোটা ঘটনার সঙ্গে রাহুল গান্ধী যোগ। আপনারা একটা অংশ শুনেছেন খানিকক্ষণ আগে ঈশান দেবের সঙ্গে, যে বাংলাদেশের বরিষ্ঠ সাংবাদিক তিনি ঠিক কি বলেছেন। এবার আপনাদেরকে গোটা অংশটা শোনাবো, যেখানে রিপাবলিক নেটওয়ার্কের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীর শোতে তিনি অংশগ্রহণ করেন, এবং তাকে আদৌ রাহুল গান্ধীর বিষয় কোনো আলাদা করে প্রশ্ন করা হয়নি। এই বিষয়টা আলোচনার হয়তো বিষয়বস্তুই ছিল না। সার্বিক বাংলাদেশের পরিস্থিতি, সেখানে সংখ্যালঘুদের পরিস্থিতি, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল। এমনকি এডিটর ইন চিফ এই বিষয়ে বলছিলেন যে সেখানে যারা লোকাল মিডিয়া
তারা কি অবস্থায় রয়েছে সেটাও একটা খুব বড় প্রশ্নের জায়গা। এই প্রশ্ন যখন তার কাছে চলে যায় ওই বরিষ্ঠ সাংবাদিকের কাছে, তার যে উত্তর ছিল, তার নিজ দায়িত্বে তার যে উত্তর ছিল, বিস্ফোরক। গোটাটা শুনুন একবার। In front of their own family members and taken away God knows for what. Now we have seen pictures Salahuddin Chaudhary of temples being attacked. I don't know what the media situation is there in Bangladesh right now, but can you tell us what is happening on the ground with the Hindu community in Bangladesh and then with Awami League supporters? Thank you very much. Before I reply to your question, I just want to keep an information on record. Few weeks ago, Congress leader Mr. Rahul Gandhi, he visited London and he had a secret meeting with Tariq Rahman, the acting chairperson of Bangladesh Nationalist Party. And he gave green signal to this what is happening in Bangladesh now. Taliban takeover of Bangladesh. সেই পুরো বক্তব্য আমরা শোনালাম। বারবার বলছিলাম, গতকাল আমাদের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীর শোয়ে বসে বাংলাদেশের এই সিনিয়র সাংবাদিক কি বলেছেন তিনি আপনারা সবাই শুনলেন। এই বিষয়ে কিন্তু তাকে কোনো প্রশ্নও করা হয়নি। তাকে প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশের পরিস্থিতি নিয়ে, কিন্তু তিনি বললেন যে তার আগে আমি একটি তথ্য আপনাদের দিতে চাই এবং আমি অন রেকর্ড বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি যে এই বৈঠক হয়েছে। বাংলাদেশের এই সিনিয়র সাংবাদিক বলছেন রাহুল গান্ধী কত বড় বিতর্কের মুখে দাঁড়াচ্ছেন এই বক্তব্য সামনে আসার পর সে কথা বলাই বাহুল্য। এই প্রথম কিন্তু নয়। রাহুল গান্ধীর বিরুদ্ধে দেশের বিদেশ নীতির বিরুদ্ধে গিয়ে সমান্তরাল বিদেশ নীতি চালানোর অভিযোগ এর আগে উঠেছে। বিজেপি এবারও অভিযোগ চলছে যে রাহুল গান্ধী কি বিদেশ নীতি মানেন না দেশের। ভারত সরকার বিদেশ নীতি কি নিয়ে চলছে সেটা তিনি জানেন না। তিনি অন্য বিদেশ নীতি, তিনি নিজের মতো করে সমান্তরাল বিদেশ নীতি তৈরি করতে চাইছেন নাকি দেশের লাইনের বাইরে চলে যাচ্ছেন? এই প্রশ্ন বিজেপির তরফ থেকে তোলা হয়েছে এবং স্বাভাবিকভাবেই তোলা হয়েছে। তার কারণ এর আগেও রাহুল গান্ধী তার এই সমান্তরাল বিদেশ নীতির পরিচয় দিয়েছেন। কিভাবে পরিচয় দিয়েছেন? চীনের সঙ্গে নিজের ঘনিষ্ঠতা বারবার দেখিয়ে রাহুল গান্ধী তার সমান্তরাল বিদেশ নীতির পরিচয় দিয়েছেন। চীনের সঙ্গে বারবার রাহুল গান্ধীর ঘনিষ্ঠতার ছবি সামনে এসেছে এবং তারপর বারবার রাহুল গান্ধী সেই সমস্ত বিতর্কের কোনো জবাব দেননি। দেখে নিন চীনের সঙ্গে ব্যক্তিগত স্তরে বা দলীয় স্তরে যোগাযোগ রেখে রাহুল গান্ধী কতবার বিতর্কে জড়িয়েছেন। একবার সেই খতিয়ানও আপনাদের সামনে তুলে ধরবো। 2008 সালে তিনি বিতর্কে জড়িয়েছেন, 2017 সালেও তিনি বিতর্কে জড়িয়েছেন। বারবার আমি পিসিআরকে বলবো সেই খতিয়ান এখানে তুলে ধরতে। চীনের সঙ্গে রাহুল গান্ধীর সমান্তরাল ঘনিষ্ঠতা কিভাবে চলেছে, চীনের সঙ্গে সমান্তরাল সম্পর্ক রাহুল গান্ধীর, এই অভিযোগ বারবার উঠেছে। কেন উঠেছে? তার কারণ 2017 সালে ডোকলামে সংকট চলছিল, সেই সংকটের সময় রাহুল গান্ধীর বিতর্কিত ভূমিকা। ডোকলাম সংকটের সময় ভুটান সীমান্তে চীনা আগ্রাসন রুখে দেয় ভারত এবং সেই সময় ভুটান সীমান্তে যখন ভারত এবং চীনের বাহিনী পরস্পরের মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে, ৭৩ দিন দুই দেশের বাহিনী পরস্পরের মুখোমুখি দাঁড়িয়েছিল, সেই সময় ভারত সরকারের বক্তব্যে রাহুল গান্ধী আস্থা রাখতে পারেননি। তিনি নিজের উদ্যোগে গিয়ে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করে এসেছিলেন। তুমুল বিতর্ক তৈরি হয়েছিল। ভারত সরকার রাহুল গান্ধীর বিরুদ্ধে খুব গুরুতর অভিযোগ এনেছিল যে আপনি ভারত সরকারের বক্তব্যে আস্থা রাখছেন না। এই রকম চীনের সঙ্গে যখন দেশের সংকটময় পরিস্থিতি, তখন আপনি চীনের বক্তব্য জানতে গিয়েছেন, তাদের মতামত জানতে গিয়েছেন। ডোকলাম নিয়ে ভারত যা বলছে সে কথায় আপনি আস্থা রাখতে চাইছেন না। শুধু একমাত্র এই ডোকলামের ক্ষেত্রে নয়, রাহুল গান্ধীর নেতৃত্বে চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে কংগ্রেসের মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন স্বাক্ষরিত হয়েছিল 2008 সালে। 2008 সালে কংগ্রেস ও চীনের শাসক দলের মধ্যে সেই চুক্তি স্বাক্ষরিত হয়। সে সময় উপস্থিত ছিলেন সোনিয়া গান্ধী এবং শি জিনপিং তখন ভাইস প্রেসিডেন্ট, সোনিয়া গান্ধী তখন কংগ্রেস সভানেত্রী। তাদের উপস্থিতিতে রাহুল গান্ধী এবং চীনা কমিউনিস্ট পার্টির এক পদাধিকারী একটি মেমোরান্ডাম সাইন করেন।
কংগ্রেসের সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির চুক্তি, কি চুক্তি, সেই চুক্তির শর্ত কি আজও প্রকাশ করেনি কংগ্রেস।